রাজু, কোথায়? একটু এই দিকে আয়, তোর সাথে কিছু কথাই আছে। আমাকে ডাকছো? কি কথা বলবে দাদি? বলো। তোর সাথে অনেক কথা আছে। তুই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলি। তোর এখন ঘর সংসার করতে হবে। এভাবে তো চললে আর হবে না। তারপরেও তোর এখানে এসেছি আমি অনেক দিন। তুই যখন ছোটবেলায় হারিয়ে গিয়েছিলি, তখন তুই এভাবে আর কয়দিন চায়ের দোকানে কাজ করে চলবি? আমার এক আমার এক ভাই, সে হচ্ছে সন্ন্যাসী সাধু। সে দূরে ওই হিমালয় পাহাড়ে বসে থাকে। তুই যদি তার কাছে একবার যেতে পারিস, তাহলে তোর সারা জীবনের জন্য ভালো হবে। আর সেই জায়গায় সবাই পৌঁছাতে পারে না। অনেক বাধা বিপত্তি সেই রাস্তায় হয়। কিন্তু তুই তো সৎ ও ভালো ছেলে, তোর আশা করি কোনো সমস্যা হবে না। তুমি যা বলছো তা যদি সত্যি হয়, আমাকে আমার ভাগ্য করতে একবার সেখানটাতে যাওয়াই লাগবে। কারণ গ্রামে বসত করি, কেউ আমাদের ভালো চোখে দেখে না। সবাই গরিব বলে অপমান করে। ভালো কোনো অনুষ্ঠানে কেউ দাওয়াত তো দূরের কথা, আশেপাশেও দেখলেই মন খারাপ করে। তাই সব কিছু এড়িয়ে চলি। আর চায়ের দোকানে ইনকাম করে যে 2 পয়সা রোজগার হয়, তা দিয়ে ডাউল আর চাউল কিনতে গেলেই তো ফুরিয়ে যায়। সেই জন্যই তো বলছি, তুই একবার আমার ভাইয়ের সাথে দেখা করে আয়। আমরা আগে ওই এলাকায় থাকতাম। রাজু সেটা চিন্তা করে পরদিন সকালবেলায় ভাবতে বসলো। কারণ সে হিমালয় পাহাড়ে যাবে, কিন্তু এই পাহাড়ে অনেক বাধা বিপত্তি হতে পারে। এই গ্রামে রাজুর কেউ নেই, একমাত্র তার দাদি আর তার একটি বান্ধবী ছিল এই গ্রামে, যে তাকে অনেক ভালোবাসতো। রাজু তাই তার বান্ধবী ললিতের সাথে আলাপ করতেছিল। এভাবে তো আর দিন যায় না, তারপরেও কয় টাকা বা ইনকাম করি। তাই আমার দাদি বলেছে আমাকে অনেক দূরে, তার ভাই থাকে এক হিমালয় পাহাড়ে, সেই পাহাড়ে আমি তার সাথে দেখা করলে নাকি আমার ভাগ্য খুলে যাবে। কিন্তু সেখানে নাকি সবাই যেতে পারে না, চলতি পথে অনেক বাধা বিপত্তি থাকে। তাই আমি নাকি সৎ ছেলে, আমি পারবো সেখানে পৌঁছাতে। তারপরও জানি না কতটুকু সৎ থাকতে পারবো। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার টাকা থাক বা না থাক, তুমি যেভাবে খাটছো এভাবেই থাকো। আমরা বিয়ে করে ফেলি, আমাদের বেশি টাকার দরকার নেই। কিন্তু তুমি যে ওখানে যাবে, ওখানে গেলে তো যদি তুমি আর ফিরে না আসো, আমি তোমাকে ওখানে যেতে দিতে পারবো না। এটাই একদম পরিষ্কার কথা। নরিতে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। দেখো, আমি সেখানে যাব যেখানে দাদি আমাকে বলেছে। আমার মনে হয় না তেমন কিছু হবে। আর যদি কপালে মরণ লেখা থাকে, তাহলে তো ভাবনা চিন্তা করে লাভ নেই। আমি অত শত বুঝি না, তোমাকে আমি যেতে দেব না বাস। আর তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো, আমি আজকে আমার বাবাকে বলবো। নরিতির কথা শুনে রাজু বেশ চিন্তায় পড়ে গেল। কারণ নরিতি ছিল তার একমাত্র ভালোবাসার মানুষ। আসলে গ্রামের একটি গরিব পরিবারের মেয়ে নরিতি, যার মা নেই, শুধু বাপের কাছে থেকেই মানুষ। তার বাবারও কোনো এ কাজে কোনো, তার বাবাও জানে যে তার মেয়ে রাজুকে পছন্দ করে। কিন্তু তার বাবা জানতো যে রাজু অনেক ভালো ছেলে, আর এখনকার সময়ে ভালো ছেলে পাওয়া খুবই মুশকিল। তারপর রাজু বাড়িতে চলে আসলো।
কি রে, মন খারাপ করে বসে আছিস যে? কি হয়েছে হঠাৎ করে? আজকে কাজে যাবি না? দাদি, তুমি তো জানো নরিতে আমাকে অনেক ভালোবাসে, আর নরিতে আমাকে কোনো মতেই ওই হিমালয় পাহাড়ে যেতে দিতে রাজি হচ্ছে না। ও অনেক ভয় করছে আমাকে হারিয়ে ফেলার। আর ও এটাও বলে দিয়েছে খুব তাড়াতাড়ি যেন আমি তাকে বিয়ে করে ফেলি। ও, এই ব্যাপার। আচ্ছা বেশ, তুই বরং এখন যাস না। ওই নদীতে তোকে একদিন যেতে দিতে বাধ্য হবে। তুই বরং নদীকে বিয়ে করে ফেল। তুই আজকে কাজে যা, যে তুই কিছু টাকা বেশি করে চা, আর তুই আগেরও কিছু টাকা পাবি, সেটাও নিয়ে আয়। তোর বিয়ের ব্যবস্থা করা হবে। আমরা তো গরিব মানুষ, অত বড় করে তোর আয়োজন করব না, শুধু বিয়েটা পড়িয়ে নিয়ে চলে আসব। হ্যাঁ, সেই জন্যই বলছি, কিছু তো খরচ হবেই। তুই যা, কিছু হাট বাজার করে নিয়ে আয়, আর আমি নরিতির বাবার সাথে কথা বলবো। দাদা, আপনার কাছে আগের 2 দিনের খরচ পাওয়া যেত 20 টাকা, আর আমাকে যদি 2 দিনের বেশি করে খরচ ধরিয়ে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। কেন, কি হয়েছে? তুই এত খরচ ধরে নিবি কেন? আর আগের টাকা পাস সেটা তো দেবো, তোর টাকা তো আমি কখনো মেরে খাই না, বল। আসলে আমার বিয়ের বিষয়ে কথা চলছে, যদি আপনি আমার টাকাটি দিতেন তো কিছু বাজার করতাম, এই জন্য বলছিলাম আর কি। ও, এই বিষয়। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে ধর, তোকে আমি আগের টাকাটা দিয়ে দিলাম, আর এই যে আজকের তোর টাকাটা, মোট 30 টাকা আছে এখানে। আর আমি আগামী দিনের জন্য তোকে টাকা দিতে পারছি না, তুই কেনাকাটা কর, পরে তুই আস্তে আস্তে কাজ করিস। আসলে আমার এখানেও তো দোকানের অবস্থা ভালো না, ব্যবসা ভালো নেই আর আগের মতো। তুই তো দেখছিস চারিদিকে কত দোকান হয়ে গেছে। তুই তোর আগের টাকাটা পেতি, তাই নিয়ে নে। তাও বিয়ে করে কয়দিন কাজে আসবি না? আচ্ছা ঠিক আছে, আমার তাহলে কয়েকদিনের জন্য ছুটি লাগবে, তুমি আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিও। ও, সে দেখা যাবে ক্ষণ, আমার তো কাজে লোক দরকার, বুঝিস না, ছুটি দেওয়াই তো মুশকিল। আচ্ছা তুই বিয়েটাকে কর, আমি দেখছি কি করা যায়। যা। রাজু টাকা নিয়ে বাড়ি চলে যেতে দোকানদারের মাথায় চিন্তা আসলো। বিয়ে করে এখন 1 দিন 2 দিন আসবে না, আবার আগের টাকার বায়না, বিয়ের পর নতুন করে টাকা চাইবে, সংসারে এই অভাব দেখাবে সেই অভাব দেখাবে। এমন লোক আর দরকার নেই, আমাকে এক্ষুনি একটি লোক ঠিক করতে হবে, তা না হলে আর হবে না। কারণ আমার তো লোক প্রয়োজন, আর ওর বিয়ের পরে নানা বাহানা শুরু হবে। গরিব মানুষ, কি এর কি করে, তার মধ্যে আবার বিয়ে করবে। যাক, আমি একটা লোক দেখে নিই, আমার কাজ আমি এগাই। আমারও সব কারোর কথা ভাবতে গেলে হবে না বাপু, আমি আমার লোক ঠিক করি। শুভন বাড়িতে আছো নাকি? শুভন? আগে আছি গো। ও, তুমি এসেছো? কি বিষয়ে হঠাৎ করে চলে আসলে এখানে? বলছি, আমি তো চিন্তা করেছি আগামীকালকেই রাজুর আর তোমার মেয়ের বিয়ে দিয়ে দেব। ও, তা তুমি যা বলবে তাই, আমি আর কি বলবো। ওরা যখন দুজন দুজনাকেই ভালোবাসে, তখন এতে আর আমার কোনো আফসোস নেই। তুমি যা করবে তাই হবে। কালকে ওদের বিয়ে দিয়ে দেব, এতে আর আমরা কোনো খরচ করতে পারবো না। কালকেই বিয়ের ব্যবস্থা করব। ও, 2 মুঠো ডাল ভাত করো, তাহলেই হয়ে যাবে। অত বেশি কিছু ভাবতে হবে না। পরদিন রাজুর আর নরিতির বিয়ে হয়ে গেল, কারণ তারা দুই ফ্যামিলি থেকে তাদের বিয়ের বিষয়ে জানতো।
তারপর তাদের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের তো সংসারই অনেক অভাব। নৌরিতেও ছিল অনেক ভালো একজন মানুষ, কিন্তু তাদের অভাব তো তাদের ভালো থাকতে দিবে না, কারণ রাজুর সেই কাজটি তো আর আগের মতো নেই, কারণ সেই লোক তো একটি লোক দেখে ফেলেছে।